আমি যে বক্তব্যগুলো রাখছি এই কালকে তো আমাকে খুন করে দেওয়ার কথা ছিল। আমি যে ভয়ঙ্কর কথা বলছি, আমি তো কাল খুন হয়নি। কালকে তো আমি বারুইপুর গেছি, বিজেপি এলাকা দিয়ে গেছি। কেন হয়নি? বেসিক্যালি মানুষ ভালো, সে বিজেপি করুক, তৃণমূল করুক, কংগ্রেস করুক, যাই করুক, মানুষের মনের মধ্যে তারা প্রতিবাদী মানুষদের ভালোবাসে। গালাগালি দেয় হয়তো সোশ্যাল মিডিয়ায়, এটা একটা টেকনিক, কোনো সেটা তাদের মনে হয়। এটা আজাদি, জেহাদিদের তাড়াবো, জেহাদি মুক্ত করব, কাকে করবে? তার পূর্বপুরুষকে। এইখানকার জেহাদি যাদের বলছে সেই মুসলমানরা কারা? এরা তো ধর্মান্তরিত মুসলমান, এ তো তার ভাই, তার আত্মীয়, একই রক্ত শরীরে বইছে, বুঝছে না? তাহলে এর পিছনের কারণটা কি? কারণটা হলো বাংলা ভাগ করতে হবে, বাংলা ভাগ করে বর্ণ হিন্দু রাজনৈতিক নেতাদের ক্ষমতা নিতে হবে, এবং এই ক্ষমতা নিতে গেলে মানুষকে ভুল বোঝাতে হবে। এটার জন্য শ্যামাপ্রসাদ মুখার্জিকে এগিয়ে দিল। শ্যামাপ্রসাদ মুখার্জি হিন্দুত্ববাদীদের ফান্ডিং করলো মারোয়ারিরা, মারোয়ারি পুঁজি। তার কারণ মনে রাখতে হবে সেই সময় অর্থনৈতিক বিষয়, যেটা অর্থনৈতিক, বাংলার অর্থনীতিটা নির্ভর করত পাট চাষের ওপর, পাট শিল্পের ওপর। পাট শিল্পের মালিক কারা? তার মালিক হচ্ছে মারোয়ারি বর্ণ হিন্দু, কিছু ব্রিটিশ। এই যে হুগলি নদীর পাশে, ও পাশে, এ পাশে যে অসংখ্য পাট ছিল, পাট কারখানা ছিল, পাটের ভ্যালু এডিশন হতো, পাটের নানা রকম জিনিস তৈরি হতো, পাটকে প্রেস করতো। এবং পূর্ব বাংলার ওপার বাংলা বা পূর্ব বাংলার মুসলমানরা এবং নিম্নবর্ণের নমশূদ্ররা এবং পণ্ডক্ষত্রিয় যারা তারা পাট চাষ করতো। কিন্তু সেখানে তো পাটের শিল্প গড়ে ওঠেনি, মানে পাটের কারখানা, ভ্যালু এডিশনের কারখানা বা তোমার কোনো পোর্ট ভালোভাবে তৈরি হয়নি যেখান থেকে নিয়ে যাবে বিদেশে। ফলে ওখান থেকে কলকাতায় আসতো নদীপথে, টুক করে কলকাতায় চলে এসে এখানে মারোয়ারিদের ব্যবসাটা হতো, পাট শিল্প। এখন মারোয়ারি বিজনেসম্যানরা ভেবে নিয়েছিল যে যদি হুসেন শহীদ সোহরাওয়ার্দী আসে, যদি বাংলা ভাগ না হয়, মুসলমানদের যদি ক্ষমতা থাকে, নিচু শ্রেণীর মানুষের যদি ক্ষমতা থাকে, তাহলে প্রথমেই ওরা কৃষি ঋণ দেবে আর ঋণ মকুব করবে, আগের যে ঋণ মকুব করে দেবে। তাহলে চাষিদের হাতে পয়সা আসবে, পাটের দাম বাড়িয়ে দেবে। আর কি করবে? কারখানার মালিকদের ট্যাক্সটা বাড়িয়ে দেবে। তাহলে যেভাবেই হোক এটা বন্ধ করতে হবে, ভাগ করতে হবে। ভাগটা না করলে বাঁচা যাবে না। এবং সেইটা হলো অনুগত। এখন গতকালকের দিনটা ছিল অত্যন্ত ভয়াবহ একটি দিন। কাল ছিল 17 তারিখ। দুটো দিক থেকে আমি, একটা হলো 1947 সালের 15ই আগস্টের পর 17ই আগস্ট, অর্থাৎ 15ই আগস্ট পর্যন্ত কিন্তু ভারতবর্ষে বাঙালি মনে করেছিল ঠিক আছে অখণ্ড বাংলা। 17ই আগস্ট এই যে বাংলাটা ভাগ হয়ে গেল, বাংলাটাকে কৌশল করে ভাগ করে হলো, তখনও 15ই আগস্ট বুঝতে পারেনি, আনন্দ করছে, কারণ ওরাই স্বাধীনতা করেছিল। 17ই আগস্ট এইটাকে সীমাটাকে বলে দিল, কোনটা, ব্যাস এই যে সীমা বলে দিল, রাতারাতি বহু মানুষ বিদেশি হয়ে গেল, কোটি কোটি সর্বহারা হয়ে গেল, ছিন্নমূল দেশান্তরিত হয়ে গেল। কালকের দিন ছিল সেটা 1947-এর। কিন্তু এই যে জেহাদি মুক্ত বলে যেটা বলতে চাইছে, সেটাকে যেটা বোঝাতে চাইছে, প্রথম কথা হচ্ছে যারা বলছেন তারা জেহাদ শব্দের অর্থ জানেন না। জেহাদ একটি অত্যন্ত পবিত্র আরবি শব্দ। অত্যন্ত মানে সীমাহীন অত্যন্ত, সেটা নিয়ে পরে কোনো দিন আবার আলোচনা করব। ফলে যেমন যেমন অনুপ্রবেশকারী মানে জানে না, মানুষ ভাবছে বাংলাদেশ থেকে এসেছি অনুপ্রবেশকারী, না, সেরকম জিহাদ শব্দের অর্থটা এটা জানে না। ফলে এদের কাছে যে প্রচারটা করা হয়েছে, এটা যেমন তিলোত্তম আন্দোলনের সময় মিথ্যা 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 প্রচার হয়েছিল, সেরকম 16ই আগস্ট আমাদের কলকাতা বাংলায়, বিশেষ করে কলকাতায় ভয়াবহ ঘটনা ঘটেছিল, যেটা গ্রেট ক্যালকাটা কিলিং বলে খ্যাত। যেটার মূল কারণ ছিল যে বাংলাকে না ভাগ করলে ভবিষ্যতে ভারত স্বাধীনতার পরে, মানে 1 বছর পর স্বাধীনতা,
তাহলে সেন্ট্রালের সমস্ত প্রধানমন্ত্রী হওয়ার অধিকার এসে যাবে বাঙালির। তাহলে বাংলাকে টুকরো করতে হবে, হিন্দি বলয়ের এটা কৌশল। দ্বিতীয়ত, গতকালকের যে 16ই আগস্টের 7 দিন 8 দিন আগে তৎকালীন প্রধানমন্ত্রী বা তখন বলা হতো মুখ্যমন্ত্রী, আজকে যেমন মুখ্যমন্ত্রী সে ছিলেন হুসেন শহীদ সোহরাবুদ্দিন। হুসেন শহীদ সোহরাবুদ্দিন ছিলেন অত্যন্ত বাংলাপ্রেমী, খাঁটি বাঙালি। তার সঙ্গে হাতে হাত মিলিয়েছিলেন এক সাংঘাতিক বিখ্যাত মানুষ, বাঙালির প্রাণ নেতাজি সুভাষচন্দ্রের ভাই, দারুণ বিখ্যাত শরৎচন্দ্র বসু। তার বিরুদ্ধে কিন্তু তাকে জেহাদি বলছে না, সেই হিম্মত নেই। আর কে ছিলেন? মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মণ্ডল, মূল নিবাসী SC ST OBC মাইনরিটি মানুষকে যে স্বীকৃতি দেওয়ার একটা অন্যতম মানুষ। এরা কিরণ শঙ্কর রায়ও ছিলেন অ্যাডভোকেট, ব্যারিস্টার। ফলত ওইখানে হুসেন শহীদ সোহরাবুদ্দিন বলেছিলেন যে ভারত যদি ভাগ হয়, আচ্ছা তার আগে বলুন কতক্ষণ আমি বলবো? আচ্ছা, এটা কি লাইভ? হ্যাঁ, ভারত যদি ভাগ হয় তাহলে আমরা, কারণ শ্যামাপ্রসাদ মুখার্জি কি বলেছিল যে ভারত ভাগ হোক না হোক বাংলা ভাগ চাই। শ্যামাপ্রসাদের মতো সঙ্গে বাংলা ভাগের পক্ষে ছিল কমিউনিস্ট পার্টি, PC যোশীর নেতৃত্বে জ্যোতি বসু। বোঝা গেল? এদের একটা স্বার্থ ছিল। জ্যোতি বসু, এদের স্বার্থটা কি? এদের স্বার্থ হলো বর্ণ হিন্দু। অর্থাৎ যেহেতু 1937 সালের পর থেকে 1946 সাল পর্যন্ত নিম্নবর্ণ এবং মুসলমানদের আধিক্য এসে যায়, পরপর যারা মন্ত্রী হন, প্রধান মুখ্যমন্ত্রী হন ফজলুল হক, নিজামুদ্দিন, হুসেন শহীদ সোহরাবুদ্দিন। তো আজকে যেমন 3.5% বর্ণ হিন্দু বাংলায়, তখন হয়তো একটু বেশি ছিল, কিন্তু আখেরে খুব কম। তাহলে এই কম সংখ্যক মানুষগুলোর প্রতিনিধি বা তারা কি কখনো দেশ চালাবে না? অফিসার ক্ষমতাটা কি করে পাবে? মুখ্যমন্ত্রী কি করে হবে? বিধান রায় মুখ্যমন্ত্রী কি করে হলো? প্রফুল্ল সেন মুখ্যমন্ত্রী কি করে হলো? জ্যোতি বসু মুখ্যমন্ত্রী কি করে হলো? বুদ্ধদেব বাবু কি করে হলেন? মমতা ব্যানার্জি কি করে হলেন? শুভেন্দু অধিকারী কি করে হলেন? তো বাংলা ভাগ না হলে তো এরা হতো না। বোঝা গেল? তখন মনে রাখতে হবে 1905 সালে বঙ্গভঙ্গ, বাংলা ভাগ করবে বলে ব্রিটিশ সরকার বলার পরে রবীন্দ্রনাথ রাখি উৎসব করেছিলেন এবং ক্ষুদিরাম প্রাণ দিয়েছিলেন যে আমরা বাংলা ভাগ করতে দেবো না। তাহলে এমন কি ঘটনা ঘটলো? ওই বর্ণ হিন্দুরা, ওই লোকগুলোই 1946 সালে এসে শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে বলল বাংলা ভাগ করতে হবে, বেঙ্গল পার্টিশন লিগ তৈরি করে। বোঝা গেল গল্প? তাহলে একই লোকের দুটো মুখ। যেমন শ্যামাপ্রসাদ মুখার্জি বলছে মুসলমানদের সঙ্গে থাকা যায় না, হিন্দুদের পায়ের নখের মধ্যে যে ময়লাগুলো সেটা থেকে মুসলমান তৈরি। অথচ শ্যামাপ্রসাদ কিন্তু মুসলমান রাজত্বে আমাদের ফজলুল হকের মন্ত্রী ছিলেন, আবার মুসলিম লীগের। আবার ওই শ্যামাপ্রসাদ মুসলমানরা যাতে পাকিস্তানে ঢুকে না যায়, অর্থাৎ যাতে কাশ্মীরে, তার জন্য ওখানে গিয়ে তিনি ধর্ণা দিয়ে বসেছেন, ওখানে মারা গেছেন। কীভাবে মারা গেছে সেটা অনেকে আছে। ফলে তার দ্বিচারিতা, এই দ্বিচারিতা মানুষ কি করতে পারে সেটা সহজেই অনুমান করা যায়। মূল গল্পটা ছিল যখন বাংলাকে স্বাধীন করার কথা ঘোষণা করেছিলেন হুসেন শহীদ সোহরাবুদ্দিন, শরৎচন্দ্র বসু, যোগেন্দ্রনাথ মণ্ডলরা, তখন এই সুযোগটা পেয়ে গেছিল কংগ্রেস এবং শ্যামাপ্রসাদকে দিয়ে করিয়েছিল। পরিকল্পনা জওহরলাল নেহরু, বল্লভভাই প্যাটেল, চিরকালের জন্য বাঙালিকে শেষ করার, এবং শ্যামাপ্রসাদকে দিয়ে হিন্দুত্ববাদকে দিয়ে করিয়েছিল। যেই এই ঘোষণাটা দিয়েছিল হুসেন শহীদ সোহরাবুদ্দিন, সঙ্গে সঙ্গে এরা উল্টো ব্যাখ্যা দিয়ে বলে দিচ্ছে যে হুসেন শহীদ সোহরাবুদ্দিন বলছে পাকিস্তানের সঙ্গে ঢুকে যাব, ওরা বলছে মুসলমান রাজ্য করব, ভারতকে মুসলমান রাষ্ট্র করব। তাহলে মুসলমান রাষ্ট্র যদি করে তাহলে হিন্দুদের কচুকাটা করে দেবে, হিন্দু মা বোনদের সব মুসলমান হতে হবে, শাঁখা সিঁদুর পরা যাবে না, তুলসী তলায় আর প্রদীপ জ্বালানো যাবে না। এটা একটা তিলোত্তমা আন্দোলনের মতো ধুয়ো তুলে দেয়।
এটা ছড়াতে থাকে। এই 16ই আগস্ট, তার মধ্যে ওই মুসলিম লীগ ডেট একটা ডাক দিয়েছে 16ই আগস্ট ডাইরেক্ট অ্যাকশন ডে। কে কাকে অ্যাকশন করবে? এটা একটা রাজনৈতিক স্লোগান। যেমন তিলোত্তম আন্দোলনের সময় বিরোধীরা কী করেছিল, ছাত্র সংগঠন নবান্ন অভিযান। তার মানে কি নবান্নই উঠে মমতা ব্যানার্জিকে ছাদ থেকে ফেলে দেওয়া? তা তো নয়, এটা একটা ক্যাপশন। এবং সেই দিন হুসেন শহীদ সোহরাবুদ্দিন সরকারি ছুটি দিয়েছিলেন, কেন? যাতে সবাই মিছিলে যেতে পারে। এবার এরা বলছে ছুটি দিয়েছে যাতে গুন্ডারা এসে হিন্দুদের মারতে পারে। এটা প্রচার করেছিল। প্রচার করার পরে ওই যাদের জিহাদি বলছে, সেই জিহাদিদের সবচেয়ে বেশি মারা গেছিল, সংখ্যাটা সবচেয়ে বেশি ওদের হিসাবে, যেটা জেহাদি। এবং দেখা গেছে তৎকালীন যুগের পত্রপত্রিকা যদি ঘাঁটেন তাহলে দেখবেন বলছে পঙ্গপালের মতো হিন্দু সৈনিকরা, মানে হিন্দু ধর্মাবলম্বীরা পঙ্গপালের মতো 8 ফুট লম্বা লাঠি একসঙ্গে আসছে ঝাঁকে ঝাঁকে। গোটা কলকাতা শহরে এমন কোনো ড্রেন ছিল না, এমন কোনো পুকুর ছিল না, নদী, সমস্ত জায়গায় বডি পড়েছিল। কাদের বডি? বাঙালির বডি। কোন বাঙালির বডি? এই যুগ যুগ ধরে যারা বাংলায় বাস করছেন, অখণ্ড ভারতের ভূমি সন্তান, হোক হিন্দু হোক মুসলমান, ভাই ভাই ভাইয়ের বডি। কেন না, যে আতঙ্কটা ধরিয়ে দিয়েছিল মুসলমান রাষ্ট্র হবে এবং হিন্দুদের কেটে দেবে, আতঙ্কের ফলে ব্যাপক পরিমাণে হিন্দু তখন হিন্দুত্ববাদী হয়ে যায়, হিন্দু মহাসভার পক্ষে চলে যায়, ট্রেনিং নেয় তারা। এখন যেমন চারিদিকে ট্রেনিং হয়, ট্রেনিং নয়, বাঁশগুলো রেডি করে, অস্ত্র তৈরি করে, 7 দিন 8 দিন ধরে ওইগুলো তৈরি করতে থাকে। এইবার ওই দিন ভোরবেলা থেকে আক্রমণ শুরু হয়ে যায়, পরপর 4 দিন হয়। সরকারের হিসাবে 4000 প্রাণ যায় আর আহত 10,000। সরকারের হিসাবকে 10 দিয়ে গুণ করতে হয় সব সময়, আমরা অনেক সময় মনে করি, অর্থাৎ সরকার একটু কম করেই বলে। ফলে সেইটা একটা বিভৎস। আর এটার কারণটা কী ছিল? এখন প্রশ্নটা এই, যে ছেলেটা আজাদি জেহাদিদের তাড়াবো, জেহাদি মুক্ত করব, কাকে করবে? তার পূর্বপুরুষকে। এইখানকার জেহাদি যাদের বলছে সেই মুসলমানরা কারা? এরা তো ধর্মান্তরিত মুসলমান, এ তো তার ভাই, তার আত্মীয়, একই রক্ত শরীরে বইছে, বুঝছে না? তাহলে এর পিছনের কারণটা কি? কারণটা হলো বাংলা ভাগ করতে হবে, বাংলা ভাগ করে বর্ণ হিন্দু রাজনৈতিক নেতাদের ক্ষমতা নিতে হবে, এবং এই ক্ষমতা নিতে গেলে মানুষকে ভুল বোঝাতে হবে। এটার জন্য শ্যামাপ্রসাদ মুখার্জিকে এগিয়ে দিল। শ্যামাপ্রসাদ মুখার্জি হিন্দুত্ববাদীদের ফান্ডিং করলো মারোয়ারিরা, মারোয়ারি পুঁজি। তার কারণ মনে রাখতে হবে সেই সময় অর্থনৈতিক বিষয়, যেটা অর্থনৈতিক, বাংলার অর্থনীতিটা নির্ভর করত পাট চাষের ওপর, পাট শিল্পের ওপর। পাট শিল্পের মালিক কারা? তার মালিক হচ্ছে মারোয়ারি বর্ণ হিন্দু, কিছু ব্রিটিশ। এই যে হুগলি নদীর পাশে, ও পাশে এ পাশে যে অসংখ্য পাট ছিল, পাট কারখানা ছিল, পাটের ভ্যালু এডিশন হতো, পাটের নানা রকম জিনিস তৈরি হতো, পাটকে ফ্রেশ করতো। এবং পূর্ব বাংলার ওপার বাংলা বা পূর্ব বাংলার মুসলমানরা এবং নিম্নবর্ণের নমশূদ্ররা এবং পণ্ডক্ষত্রিয় যারা তারা পাট চাষ করত। কিন্তু সেখানে তো পাটের শিল্প গড়ে ওঠেনি, মানে পাটের কারখানা, ভ্যালু এডিশনের কারখানা বা তোমার কোনো পোর্ট ভালোভাবে তৈরি হয়নি যেখান থেকে নিয়ে যাবে বিদেশে। ফলে ওখান থেকে কলকাতায় আসতো নদীপথে, টুক করে কলকাতায় চলে এসে এখানে মারোয়ারিদের ব্যবসাটা হতো, পাট শিল্প। এখন মারোয়ারি বিজনেসম্যানরা ভেবে নিয়েছিল যে যদি হুসেন শহীদ সোহরাবর্দী আসে, যদি বাংলা ভাগ না হয়, মুসলমানদের যদি ক্ষমতা থাকে, নিচু শ্রেণীর মানুষের যদি ক্ষমতা থাকে, তাহলে প্রথমেই ওরা কৃষি ঋণ দেবে আর ঋণ মকুব করবে, আগের যে ঋণ মকুব করে দেবে। তাহলে চাষিদের হাতে পয়সা আসবে, পাটের দাম বাড়িয়ে দেবে। আর কি করবে? কারখানার মালিকদের ট্যাক্সটা বাড়িয়ে দেবে। তাহলে যেভাবেই হোক এটা বন্ধ করতে হবে, ভাগ করতে হবে। ভাগটা না করলে বাঁচা যাবে না। এবং সেইটা হলো অনুঘটক দেশ ভাগ।
দেশ ভাগ হয়নি, ভারত ভাগ হয়েছে, মিথ্যা কথা। ভারত ভাগের নামে বাংলা ভাগ, বাংলার পাঞ্জাব ভাগ, বাংলাকে ভেঙে ভুঙে ফুটুরডুম করে দিয়ে আজকে বাংলার অখণ্ড বাংলার ভূমি সন্তানরা যারা ছিন্নমূল দেশান্তরিত হয়ে পারে এলো, তাদের ঘুম ছুটে গেছে, আবার বলছে দেশান্তরিত হতে হবে। তখন তাদের যাওয়ার একটা রাস্তা ছিল, এখন তো কোনো রাস্তা নেই। শীর্ষেন্দু মুখোপাধ্যায় বলছে, আমি যখন এসেছিলাম তখন আমাদের একটা ডেস্টিনেশন ছিল, আমরা ইন্ডিয়া যাব, ওটা আমার নিজের দেশ। আর আজ যাওয়ার কোনো রাস্তা নেই, আজ বেনাগরিক হয়ে যাবে, আজ বন্ডেড লেবার হয়ে যাবে। ফলত গতকালকের দিনটা ছিল অত্যন্ত ভয়ঙ্কর। যে ভাইরা বলছেন জেহাদি মুক্ত মানে না জেনে, তারা জানে না, তারা নিদান, হয়তো তারাই এরকম বলে। হিন্দু মুসলমানের এই মিলন যত ফাটল বাড়বে তত বাঙালি শেষ 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 হতে থাকবে। বলে কালকের দিনে যতটা হোক, আমার ভিডিও আমি কাল লাইভ করেছি, সেটার মাধ্যমে হোক, আরও কারোর মাধ্যমে হোক, কিছুটা অন্তত প্রচার হয়েছে মানুষের। আমি যে বক্তব্যগুলো রাখছি, এই কালকে তো আমাকে খুন করে দেওয়ার কথা ছিল। আমি যে ভয়ঙ্কর কথা বলছি, আমি তো কাল খুন হয়নি, কালকে তো আমি বারুইপুর গেছি, বিজেপি এলাকা দিয়ে গেছি। কেন হয়নি? বেসিক্যালি মানুষ ভালো, সে বিজেপি করুক, তৃণমূল করুক, কংগ্রেস করুক, যাই করুক, মানুষের মনের মধ্যে তারা প্রতিবাদী মানুষদের ভালোবাসে। গালাগালি দেয় হয়তো সোশ্যাল মিডিয়ায়, এটা একটা টেকনিক, কোনো সেটা তাদের মনে হয় দেয়। গোপাল মুখার্জির ভূমিকা, এই যে শ্যামাপ্রসাদ মুখার্জিরা বুঝিয়ে ফেলেছিল যে ধ্বংস হয়ে যাবে আমাদের বাঙালি সভ্যতা, মুসলমানরা চলে আসবে, হিন্দুদের বাঁচতে হবে, এই যে ন্যারেটিভটা প্রচার হয়েছিল, অমৃতবাজার পত্রিকা বা বড় বড় পত্রপত্রিকায় দিয়েছিল, এই ন্যারেটিভ থেকে গোপাল মুখার্জিরা উদ্বুদ্ধ হয়ে গেছিল। গোপাল মুখার্জি এক অর্থে এই ন্যারেটিভ অনুযায়ী হিরো। তিনি বাঙালি, তিনি তার জাতি, তার শত্রু মুসলমানদের বিরুদ্ধে লড়াই করেছেন, বাঙালি বউ হিন্দু বউদের বাঁচাতে চেয়েছেন। কিন্তু গোপাল মুখার্জিকে তো এই পিছনের পলিটিক্সটা কেউ ঢোকায়নি। গোপাল মুখার্জি তো শ্যামাপ্রসাদ মুখার্জির মতো চালাক নয়। আমি শেষ কথা বলছি, এই ঘটনার পরে বল্লভভাই প্যাটেল একটা চিঠি দিয়েছিলেন, লিখেছিলেন, তাতে লিখছেন গ্রেটার ক্যালকাটা কিলিংয়ে আমাদের লাভ বেশি হয়েছে। আর বিএম বিড়লা চিঠি লিখছে বল্লভভাই প্যাটেলকে, আপনার পরিকল্পনা মতো কাজ হয়ে গেছে, এবার শ্যামাপ্রসাদকে পশ্চিমবঙ্গের দায়িত্ব দেওয়ার ব্যবস্থা করুন। আপনারা যারা আমাকে গালাগালি দেবেন, দয়া করে আমাকে গালাগালি না দিয়ে একটু গবেষণা করুন, গুগল সার্চ করুন, বিখ্যাত গবেষক জয়া চ্যাটার্জির বাংলা ভাগ বইটা পড়ুন। আজকের এখনকার যুগে তো খুব সুবিধা হয়ে গেছে, ঝাট করে টিপবে, শ্যামাপ্রসাদের চিঠি চলে আসতে পারে। ন্যাশনাল লাইব্রেরি যান, দিল্লি জওহরলাল নেহরু লাইব্রেরিতে সব এগুলো গচ্ছিত আছে। আমি যে কথাগুলো বললাম, একটা বর্ণমান আমার কথা নয়, সমস্তটা